কিছু মানুষ আছে যাদেরকে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনার একটি রেসিপি। আমার এই রেসিপি ফলো করলে কেউ লবণ কম হয়েছে এই কথা বলার কোনো সুযোগই পাবে না। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর কলিজা। কলিজাটা নিয়ে বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরুর কলিজা পরিষ্কার করার জন্য আমি 10 মিনিট মতো গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর ওপরে যে পর্দা থাকে সেটা ক্লিন করে নিয়েছি। মশলা রেডি করার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, পাকা লাল কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন। এখন সব মশলাগুলোকে একসাথে বেশ ভালোভাবে পেস্ট করে নিব। মশলা পেস্ট করে নিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যান। প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল। তেলটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলো দিয়ে জাস্ট হালকা একটু ভাজা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমাদের পেস্ট করে রাখা মশলা। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে মশলা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই মশলাটা যত সময় ধরে কষিয়ে নিব আমাদের কলিজা ভুনার টেস্ট কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে একটু তেল কম হয়েছে। সমস্যা নাই, আমি ইচ্ছা করে একটু তেল কম দিয়েছি। তেল কেন কম দিয়েছি সেটার রিজনও কিন্তু রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়া। জিরা দিয়েছি 1 চামচ, ধনিয়া দিয়েছি 1/2 চামচ। পর্যাপ্ত পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোর সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু শুরুতেই বলেছি মশলাগুলো যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। আমি মশলাটা বেশ সময় ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। পানি দেওয়ার অন্যতম রিজন হচ্ছে মশলাগুলো যাতে নিচে থেকে পুড়ে লেগে না যায়। এই রান্নাটা করতে তেল কেন কম দিয়েছি তার রিজনটা আমি এখনই বলে দিব। আমি এখন এর সাথে অ্যাড করব একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। সেটার কিছুই না, আমি এখানে দিয়ে দিচ্ছি চর্বি। আমি এখানে মাংসের একটু চর্বি ব্যবহার করেছি। এই চর্বি দিলে আমার এক্সট্রা করে আর কুকিং অয়েল ব্যবহার করা লাগবে না। আমরা যখন চর্বি ব্যবহার করব তখন তো এর সাথে তেলের পরিমাণ বাড়বেই, সেই সাথে একটা অতিরিক্ত স্বাদ যুক্ত হবে, যেটা নর্মাল কুকিং অয়েল দিলে কিন্তু এই স্বাদটা আসে না। আপনারা চেষ্টা করবেন চর্বি দেওয়ার জন্য, যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা নর্মাল কুকিং অয়েল একটু বাড়িয়ে দিবেন। এখন আমি কলিজাগুলোকে অ্যাড করে দিচ্ছি। কলিজাগুলো সময় নিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। চর্বিগুলো যেহেতু শুরুতে ব্যবহার করেছি সেহেতু চর্বিগুলো একদম কিন্তু গলে যাবে, গলে তেল বের হয়ে যাবে। এখনও কিন্তু খেয়াল করলে দেখবেন কলিজার সাথে তেলের পরিমাণ কিন্তু একদম কম দেখাচ্ছে। টেনশন করার কোনো কারণ নেই, চর্বি যখন গলে যাবে তখন কিন্তু অটোমেটিক তেলের পরিমাণ বেড়ে যাবে। এরই মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি, খুব বেশি হাই ফ্লেম দেওয়া যাবে না এখানে। ঢাকনাটা তোলার পর দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু তেলের পরিমাণ বেড়ে গিয়েছে, কারণ চর্বিটা গলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে লেগে না যায়। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে এক্সট্রা করে একটু কুকিং অয়েল অ্যাড করে দিতে হবে, কারণ যে পরিমাণ চর্বি ব্যবহার করেছি তাতে কিন্তু যথেষ্ট হচ্ছে না। তেল অ্যাড করে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন তেলের পরিমাণ এখন ঠিক আছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া। লবণ হলুদের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি শুরুতেই বলেছি যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। তো একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি। এখানে আপনি গরম পানিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে রুম টেম্পারেচারে থাকা পানি কিন্তু ব্যবহার করতে পারবেন।
আমি এখানে গরম পানিটাই ব্যবহার করেছি। আমার মা বলে রান্নায় গরম পানি ব্যবহার করলে নাকি স্বাদ বাড়ে, যার কারণে আমি গরম পানি ব্যবহার করি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে বেশ ভালোভাবে কলিজা সিদ্ধ হয়ে যেতে পারে। আমরা সবাই জানি কলিজা রান্না করতে গেলে কিন্তু একটু সময় লাগে। এজন্য আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে একটু সময় নিয়ে সিদ্ধ হয়ে যেতে পারে। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে থেকে লেগে না যায়। তরকারি যদি নিচে থেকে লেগে যায় তার স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এত কষ্ট করে রান্না করে স্বাদ তো নষ্ট করতে দেওয়া যায় না, তাই না? তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখনই কিন্তু কেমন ভুনা ভুনা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি আবার গরম পানি দিলাম কিছুটা, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু চাইলে একবারেই পানি দিয়ে দিতে পারতাম, কিন্তু ওই যে বলেছি ভালোভাবে কষিয়ে নিতে হবে, এজন্য বারবার পানি দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। যত ভালোভাবে কষিয়ে নিব তত ভালো স্বাদ আসবে। দেখতে পাচ্ছেন আবার আমি ঢাকনা তুলে নিলাম, এবার বেশ সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু বারবার পানি দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরকম প্রসেস কিন্তু আমি কন্টিনিউয়াসলি 2-3 বার করব, যতক্ষণ পর্যন্ত কলিজাগুলো প্রপারলি কুক না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখনই কতটা লোভনীয় দেখাচ্ছে। আমি এখন আবার সেম স্টেপটি রিপিট করছি। আমি এই রান্নাটিতে যতবার পানি ব্যবহার করেছি সববারই কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। রুম টেম্পারেচারে থাকা পানি কিন্তু ব্যবহার করিনি। আমি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এটা ফুটতে থাক। এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন নতুন একটি স্টেপ করছি। আমি একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল নিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ। আমি এগুলো বাগার দেওয়ার কাজ করব। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচকে বেশ ভালোভাবে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আস্ত জিরা। সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। খুব বেশি হাই হিটে এটা ভাজতে গেলে হবে কি নিচে থেকে পুড়ে যাবে। এজন্য আমি মিডিয়াম আঁচে এগুলোকে একটু ধৈর্য ধরে লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি বাগারটি যখন দিব, ট্রাস্ট মি, এর স্বাদ এত বেশি বৃদ্ধি পাবে আপনারা বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। দেখতে দেখতেই কিন্তু পেঁয়াজ রসুনগুলো বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার ধারণ করেছে। এর বেশি ভাজতে যাব না। এই অবস্থাতেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। বেশি ভাজতে গেলে কিন্তু তখন পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন বাগারটি দিয়ে দিলাম। বাগারটি দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে যাতে করে এগুলো ছিটে গায়ে লাগতে না পারে। বাগার দেওয়ার পর বেশ সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এটাকে একটু জাল হতে দিতে হবে। এটা জাল হতে থাক। এখন চলুন একটি ইনগ্রিডিয়েন্টস আমরা অ্যাড করে দিই এর সাথে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরা এবং 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে বেশ সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার রান্না কিন্তু 90%ই হয়ে গিয়েছে। এখন আর খুব বেশি কোনো কাজ নাই। এখন জাস্ট আমার এখান থেকে ঝোলের পরিমাণ কমিয়ে নিতে হবে। আমি যে পরিমাণ ঝোল চাচ্ছি কাঙ্ক্ষিত পরিমাণে এসে গেলেই নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখনই কেমন লোভনীয় দেখাচ্ছে। এটা দেখে আমার জিভে জল চলে আসছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার বাসায় তৈরি করে দেখুন, কথা দিচ্ছি হতাশ হবেন না। এই রেসিপিটি বলার অপেক্ষা রাখে না কত বেশি সুস্বাদু হয়। এটা যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি মুখরোচক একটি খাবার।
গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে অনায়াসে জমে যাবে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এরপর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান চাইলে কিন্তু আমাকে কমেন্ট করেও জানাতে পারেন।